আসসালামু আলাইকুম। আজকে আমরা স্থিরতড়িৎ চ্যাপ্টারে অ্যাডমিশনের জন্য আমাদের যাতে অল্প সময়ের মধ্যে আমরা একটা রিভিশন দিতে পারি, যেখানে সকল গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকবে এবং গুরুত্বপূর্ণ প্রশ্নে আমরা কনসেপ্ট প্লাস এমসিকিউ যখন সলভ করব তখন আমাদের অল্প সময়ের মধ্যে একটা রিভিশন কমপ্লিট করতে পারবো। সকল ভার্সিটির জন্য ঢাবি, রাবি, জাবি, চবি, গুচ্ছ, কৃষি থেকে শুরু করে সব ভার্সিটির জন্য এই ক্লাসগুলো অনেক বেশি হেল্প করবে। অল্প সময়ে একটা রিভিশন হয়ে যাবে আমাদের স্থিরতড়িৎ চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তুমি যদি একটু বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো তাহলে দেখবে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে 2 মার্ক, অথবা অন্য কিছু বিশ্ববিদ্যালয় আছে এখানে 3 মার্কও আসে। তার মানে 2 মার্ক তুমি এখান থেকে নিশ্চিত কমন পাচ্ছ যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য, বা ঢাকা ইউনিভার্সিটিতে হলে 1 মার্ক তো শিওর কমন পাচ্ছ। তাহলে দেরি কিসে, চলো শুরু করি আমরা। তো প্রথমত স্থিরতড়িৎ চ্যাপ্টার থেকে আমাদের প্রথমত আমরা এখানে একদম সর্বপ্রথম যে জিনিসটা পাবো, প্রথম যে কোশ্চেনটা, একটা মিনিট, আমাদের প্রথম যে কোশ্চেনটা আমরা নিলাম, এই যে দেখো, শূন্যস্থানের পারমিটিভিটি মানে কি এপসাইলন নট যেটাকে বলা হয়, সেটা বাংলা অনেক সময় এপসাইলন নট না বলে এরকম বলে দেয় ঢাকা ইউনিভার্সিটিতে, তখন কিন্তু আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। এপসাইলন নটের একক কোনটা? দেখো, আমরা বলি এই যে কুলম্বের সূত্র থেকে আমরা কি শিখতে পাই বলতো ভাইয়া? এফ সমানুপাতিক কি শিখতে পাই? Q1, আর একটা কি শিখতে পাই? Q2। আরেকটা জিনিস শিখতে পাই এফ সমানুপাতিক 1/r²। তখন আমরা কি বলতে পারি? F = 1/4πε, মানে কে ধরি আমরা একটা, আর একটা কি Q1 Q2/r², তাই কিনা? এটা তো কুলম্বের সূত্র। তাহলে এটা যদি কুলম্বের সূত্র হয়, আমাদের এপসাইলন নটটা কোথায় আছে? এই জায়গাটায় আছে, তাই কিনা বলতো ভাইয়া? এই জায়গাটায় আছে। তাহলে আমি একটা কাজ করি, এই সাইডটাকে রেখে আর বাকি সবকিছুকে এই সাইডে পাঠাই দিই। অথবা এই কাজটা করি, 4/ε নটটাকে আমি কি করি, একটা সাইডে নিয়ে আসি, ঠিক আছে? নিয়ে আসলাম আর অ্যাপটাকে এই সাইডে পাঠাই দিলাম, ঠিক আছে? তাহলে কি হচ্ছে? Q1/Q2 F × r², এরকম হচ্ছে, তাই কিনা? এখন 4πε নট, এই 4π এর তো কোনো একক নাই, এটা তো একটা ধ্রুবক। তার মানে এইটুকু কি করতে পারি? আমি চাইলে মুছে দিতে পারি, ঠিক আছে? তাহলে এপসাইলন নটের এককটা কি হচ্ছে? একক মাত্রা। তোমার পরীক্ষার মধ্যে একটু মনে রাখবা, একক মাত্রা, তারপর হলো যে গ্রাফ সমানুপাতিক ব্যস্তানুপাতিক। তোমরা একটু কমেন্ট করে জানাবা যে তোমরা এই ধরনের ক্লাসগুলা পছন্দ করতেছো কিনা। যেমন আমি ম্যাথের এর আগে একটা বৃত্তের ক্লাস দিচ্ছি, এরপরে আমি এখন দিলাম কোনটা? এখন দিলাম ভেক্টরের ক্লাসটা। আবার আমি টপ 50 তোমার হলো যে টপিকের উপরে ক্লাস অলরেডি আর একটা ক্লাস রেকর্ড প্রায় আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ, আগামীকাল মনে হয় আপলোড পেয়ে যাবা তোমরা। তো এই যে এই ক্লাসগুলো তোমাদের কতটুকু হেল্প করতেছে কমেন্টে জানাবা। আর তোমরা একটু জানাবা যে একক মাত্রা রিলেটেড একসাথে সকল ক্লাস চাও কিনা, বা গ্রাফের ক্লাস সব একসাথে চাও কিনা, সমানুপাতিক ব্যস্তানুপাতিকের ক্লাস একসাথে চাও কিনা। কারণ এগুলো থেকে বিশ্ববিদ্যালয়ে 3-4 মার্ক কমন থাকেই থাকে সব সময়, ঠিক আছে? একটু কমেন্টে জানাবা। তাহলে দেখো এপসাইলন নটের একক কি হবে? তাহলে এখানে দেখো তো Q1, মানে এই যে আধানের একক কি বলো তো ভাইয়া? আধানের একক কি জানি আমরা? কুলম। তার মানে 2টা কুলম। আর এফ এর একক কি? বলের একক হলো নিউটন, আর আর এর একক কি হইলো? মিটার স্কয়ার, তাই কিনা বলো তো ভাইয়া? মিটার স্কয়ার। তাহলে এইখানের মধ্যে বলো তো একক যেহেতু এটা হইছে, তাহলে একটা এপসাইলন নটে কি আসতেছে? কুলম স্কয়ার, নিউটন ইনভার্স, আর মিটার ইনভার্স 2। তার মানে কুলম স্কয়ার দেখো, নিউটন ইনভার্স, মিটার ইনভার্স 2। এই হলো অ্যান্সার। তার মানে কি? তার মানে বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। কি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার? দেখো তো, বি নাম্বারটা হলো কারেক্ট অ্যান্সার। মানে তুমি যখন সূত্র জানো, সূত্র থেকে বারবার ট্রান্সফার করলে এগুলো ইজিলি হয়ে যাবে। এরপরে আসো, শূন্য মাধ্যমিক কুলম্বের সূত্র ভেক্টরের সাহায্যে কিভাবে প্রকাশ করা যায়? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ধরো আমরা কি জানি বলো তো ভাইয়া? শূন্য মাধ্যমে কি ছিল? 1/4πε0। যদি এটা শূন্য মাধ্যম না হয়ে থাকে, যদি অন্য কোনো মাধ্যম হয়, তখন আর এপসাইলন নট হয় না, তখন শুধুমাত্র কি বসবে এখানে? এখানে শুধুমাত্র এপসাইলনটা বসবে, নট বসবে না। অন্য মাধ্যম কি কি আছে? বায়ু মাধ্যম আছে। মানে তুমি যে শূন্য মাধ্যম বাদে আর যেই কোনো মাধ্যমে, পানির মাধ্যম থেকে শুরু করে যেটাই হোক, 4πε, তখন এপসাইলেন্টের মানটা বিভিন্নভাবে চেঞ্জ হতে থাকে। বুঝতে পারছো বিষয়টা? এবার আসো, তাহলে এখান থেকে কি হবে? Q1 Q2/r²। যদি এরকম হয় যে ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে, এটার রুলসটা কি? সহজ একটা জিনিস, একদম ইজি একটা প্রসেস। জাস্ট কি করবা বলো তো ভাইয়া? একটা আর ভেক্টর উপরে নিবা, আর এইকে আর দিয়ে কি করবা বলো তো ভাইয়া? নিচে আর এর মান দিয়ে গুণ করে দিবা। তাহলে কি আসবে? এই যে এটাই হলো ভেক্টর মাধ্যমে প্রকাশ, এক্সট্রা জিনিস। তাহলে এখানে কি আসতেছে? 1/4πε0 Q1 Q2, এই আর কি আসতেছে বলো তো? আর ভেক্টর। তাহলে এটা কোথায় আছে দেখো তো? Q1 Q2, দেখো এই দেখো 1/4πε Q1 Q2
আর ভেক্টর আর কিউ। বুঝতে পারছো? এই যে দেখো এইভাবে, মানে কত সহজ না? জাস্ট কি করবা, একটা উপরে আর ভেক্টর নিবা আর নিচে একটা মান আর ওই আর দিয়ে গুণ করে দিলে তোমার কাজ শেষ। তুমি ভেক্টরের সাহায্যে যেই কোনো সূত্রকে ভেক্টরের সাহায্যে এইভাবে প্রকাশ করে দিবা, এর চাইতে সহজ কোনো ওয়ে নাই। ঠিক আছে, এরপরে আসো ভাইয়া, ধরো দুটি চার্জ বলতেছি কি Q1 Q2 পরস্পর থেকে দূরত্ব r এ থাকলে ক্রিয়াশীল বল F হয়। মানে কি, ধরো ওই যে আমরা শিখেছিলাম না F সমানুপাতিক কি ছিল, Q1 Q2, আর F সমানুপাতিক কি ছিল বলতো ভাইয়া, Q1 Q2। এই যে আমরা কি জানি দেখো তো ভাইয়া, Q1 Q2 বাই এই যে দেখো r স্কয়ার, তার মানে কি জানি আমরা r স্কয়ার। এটা কি জানি, এটা হলো আমাদের কি সমানুপাতিকের কি বলতো ভাইয়া, আমরা বলের সাথে কিভাবে আদানগুলো আছে এবং দূরত্ব আছে সেইটা। এখন খেয়াল করে দেখো, যদি উভয় চার্জকে দ্বিগুণ করা হয়, দেখো আমরা সূত্রটাতে একটু দেখো 1/4πε0, এটা কি আছে বলো তো ভাইয়া, এটা একটা ধ্রুবক, আমরা এটার মানও জানি। কত মান জানি একটু পরে লিখতেছি, দেখো Q1 Q2 বাই r স্কয়ার, এটার মান কত জানেন, 9 × 10⁹, তাই কিনা? তো আমার যেহেতু এটার মান ধ্রুবক, তার মানে এটাকে আমি সরাই দিলাম। ঠিক আছে, আমার তাহলে থাকতেছে কারা, এরা থাকতেছে। এখন বলতেছি কি উভয় চার্জকে দ্বিগুণ করা হয়েছে, তার মানে দ্বিগুণ করা মানে হলো 2Q। ঠিক আছে ভাইয়া, আর দূরত্ব অর্ধেক করা হয়, তাহলে নতুন ক্রিয়াশীল দেখো, আর দূরত্ব কি ছিল প্রথমে r স্কয়ার, এটাকে অর্ধেক করা মানে কি r/2 হোল স্কয়ার, তাই কিনা? তাহলে এটা কি আসতেছে 4Q, আর এখানে আসতেছে r²/4, তাই কিনা? তাহলে এখান থেকে দেখো, একটু খেয়াল করে দেখো, 4 4 কত 16, দেখো কি আসতেছে 4 4 16, মানে এই 4টা 4 উপরে চলে গেল, তাহলে কি থাকতেছে, এই যে দেখো এখানে কি আসছে, এখানে Q স্কয়ার আসছে, তার মানে কি এখানে Q1 আর Q2 ধরলাম, এই যে 2Q1 Q2, দেখো দুই গুণ করা হয়েছে, তার মানে Q1 Q2, আর নিচে কি আছে r স্কয়ার, তার মানে এটা কি দেখো তো কত গুণ হয়েছে বলো তো ভাইয়া, 16 গুণ হয়েছে, তার মানে এটাকে আমরা কি বলতে পারবো 16f, মানে ওই 1/4πε থাকলে তো এটাই সূত্র দাঁড়াইতো, তার মানে 16f মানে কি 16 গুণ হয়েছে। জাস্ট এই ম্যাথগুলো করার ক্ষেত্রে এত সময় নিবা না, কিভাবে করবে একটু সংক্ষেপে দেখাই দিই। জাস্ট তোমার কাজ কি হবে, দেখো বলছে চার্জকে দ্বিগুণ করা হয়েছে 2 × 2, আর বলছে দূরত্বকে অর্ধেক করা হয়েছে হাফ স্কয়ার, শেষ। এখানে কি কত আসতেছে 16, তার মানে 16 গুণ, এটা দেখে আনসার দিয়ে দিবা। আমার কথা কি বুঝতে পারছো? একদম সহজ হিসাব, এভাবে করে ফেলবা। এরপরে দেখো কুলম্বের সূত্র 1/4πε0 এর মান কত, একটু আগে বলছিলাম, এটা পরীক্ষা আসে কত, 9 × 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার, এটা মনে রাখলেই হবে। ঠিক আছে, এবার দেখো ভাইয়া, দুটি আধানের মধ্যবর্তী দূরত্ব 3 গুণ করা হলো। তুমি আমাকে বলো ভাইয়া F সমানুপাতিক কি ছিল, 1/r স্কয়ার, তাহলে F = কি বলো তো ভাইয়া, 3 গুণ করা হয়েছে, তার মানে কি 3 স্কয়ার, তার মানে কত হয় 1/9 গুণ। দেখো অ্যান্সার কত হবে, ক্রিয়াশীল বলের সাথে অ্যান্সার কত হবে 1/9 গুণ। জাস্ট এইভাবে সমানুপাতিক ব্যস্তানুপাতিক কি একটা জিনিস ভাইয়া, তুমি যখন পরীক্ষা হল থেকে বের হবা ঢাকা ইউনিভার্সিটি, তখন ভাইয়ার কথা মনে পড়বে যে কি পরিমাণ সমানুপাতিক ব্যস্তানুপাতিক থেকে কোশ্চেন হয়। এবার আসো ভাইয়া, এখানে আসো, +Q চার্জ হতে দূরের কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য কত হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের জন্য আমরা কি জানি, একদম ইজি একটা সূত্র শিখবা, F = QE। F = কি জানি বলো তো ভাইয়া, QE, এটা হলো কি আমাদের বেসিক সূত্র। তাহলে এখান থেকে আমরা দেখো, সরি, ইকুয়াল টু কি আসতেছে বলতো F/Q, ইকুয়াল টু কি আসতেছে F/Q। যদি তুমি এটা জানো, তাহলে তোমরা আমাকে আরে এটা একটু এখান থেকে বলো তো ভাইয়া, এখানে তড়িৎ প্রাবল্য এককটা কি হবে, নিউটন পার কুলম্ব, তার মানে নিউটন পার কুলম্ব, এটা হলো তড়িৎ প্রাবল্যের একক। আর যদি তোমাকে এখান থেকে বলা হয় যে তড়িৎ প্রাবল্য বের করতে, এটাকে তুমি কিভাবে ভাঙাইতে পারো বলো তো, অ্যাপকে আমি কি লিখতে পারি, mg, যদি মানে কি হয় বলো তো ভাইয়া, অভিকর্ষণ বল যদি কাজ করে তখন mg/q হবে। ঠিক আছে, এটা আমরা জানি। তো এরকম ধরো প্রশ্ন আসলে, এরকম ধরো এটা হলো কি এক প্রকারের, আরেক ভাবে কিভাবে আমরা চিন্তা করতে পারি, দেখো তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে কি মনে রাখবো বলো তো ভাইয়া, 1/4πε, কি 1/4πε0 Q/r স্কয়ার। একটু আগে যেটা শিখছিলাম কি, এটা আমরা বলে কুলম্বের সূত্রের মধ্যে শিখে আসছিলাম। আর তড়িৎ প্রাবল্যের ক্ষেত্রে = 1/4πε0 Q/r স্কয়ার মনে রাখবা। যদি এটাকে বলা হয় ভেক্টর রূপে প্রকাশ করতে, তাহলে কিভাবে করবা, 1/4πε0 Q/r স্কয়ার, আর কি করবা, আর ভেক্টরকে আর দিবা, কি করবে মান দিয়ে ভাগ করো, তাহলে কি আসবে 1/4πε0 QR, আর কি হবে r3। আশা করি বুঝতে পারছো। আর এখান থেকে আমরা আরেকটা জিনিস বলতে পারি কি, এখান থেকে তড়িৎ প্রাবল্যের সাথে কার বলতো ভাইয়া, দূরত্বের সম্পর্ক কি বলতো ভাইয়া, বর্গের ব্যস্তানুপাতিক সমানুপাতিক, সরি দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, আর 1 দূরত্বের বর্গের সমানুপাতিক। ওকে, তাহলে আসো এখানে কি হবে, তড়িৎ প্রাবল্য কত হবে 1/4πε0 Q/r স্কয়ার, এটা হলো অ্যান্সার আমাদের। এরপরে প্রশ্নটা কি বলছে, তড়িৎ ক্ষেত্রে কোনো বিন্দুতে প্রাবল্য ই হলে ওই বিন্দুতে স্থাপিত আদান যে বল F লাভ করে, মানে বলটা কি লাভ করছে F, আর কি হয়েছে বলতো ভাইয়া, প্রাবল্য ই ছিল,
প্রাবল্য ই, একটু আগে আমি কি শিখেছিলাম বলতো ভাইয়া, ই ইকুয়াল টু কি শিখেছিলাম, কিউ, এই যে দেখো এফ বাই কিউ শিখেছিলাম, তাই কিনা বলতো ভাইয়া, এফ বাই কিউ। তাহলে এফ ইকুয়াল টু কি হবে বলতো ভাইয়া, এফ ইকুয়াল টু হবে কিউ ই। তাহলে এফ ইকুয়াল টু কি হচ্ছে, কিউ ই হচ্ছে। আশা করি বুঝতে পারছো। দেখো কত ইজি সূত্র, ইজি জিনিস, তাই না? এরপর দেখো ভাইয়া এগুলো পরীক্ষা আসে, এগুলো দেখো এটা আসছে কৃষি উচ্চতে, এটা ঢাকা ইউনিভার্সিটি থেকে শুরু করে সব জায়গার জন্য ইম্পর্টেন্ট। দেখো কি বলতেছে, দেখো বলতেছে 1 × 10⁻³ কেজি ভরের, মানে এম এর মানটা দেওয়া আছে, ভরের একটা 16 বল, একটা 16 বল কি করছে, এত কুলম্ব চার্জ, এটা কিসের মান দেওয়া আছে, কিউ এর মান দেওয়া আছে। আর চার্জ দিত বলটিকে অভিকর্ষীয় ক্ষেত্রে ঝুলন্ত অবস্থা, অভিকর্ষীয় কত নিউটন, মানে এ এর মানটা জানতে চাইছে। আচ্ছা বলো তো ভাইয়া, এর সাথে এম এর একটা সম্পর্ক আমরা কি শিখছিলাম, ইকুয়াল আমরা জানি কি এফ বাই কিউ, আর একটা শিখছিলাম এম জি বাই কিউ শিখছিলাম, তাই কিনা বলতো ভাই? যখন আমরা কি বলছিলাম, এই যে যখন আমরা বলছিলাম অভিকর্ষীয় ক্ষেত্রে কাজ করবে, তখন এম এর মানটা কত আসতেছে বলতো ভাইয়া, এম এর মানটা বলা আছে 1 × 10⁻³ কেজি, আর জি এর মানটা কত আছে 9.8, আর কিউ এর মানটা কত আছে দেখো তো ভাইয়া, এই যে 2 × 10⁻⁴। এখন এটা না হাতে ক্যালকুলেশন অনেকে ভয় পেয়ে যায়, এটা ভয় পাওয়ার কোনো কারণ না, একদম ইজি একটা ক্যালকুলেশন। দেখো 10⁻³ আছে, আর তোমার এখানে 9.8 আছে, আর এইখানে দেখো 2টাকে রাখবা, 2টাকে রাখবা, আর এখানে উপরে 10⁻⁴ বানাই ফেলবা, ঠিক আছে? যেগুলা ইনভার্স নিচে থাকবে এগুলোকে সবসময় উপরে নিয়ে যাবা। তাহলে কত হচ্ছে বলো তো ভাইয়া, এখানে হচ্ছে কত, এখানে হচ্ছে তোমার 10 × 9.8 ডিভাইডেড বাই 2। এখন যেটা সবাই ভুল করে কি জানো, সবাই কি করে 10 আর 2 কাটাকাটি করে, এই কাজটা কখনো করা যাবে না। তুমি যখন দশমিক আছে এবং 10, 100, 1000 এগুলো থাকবে, সুন্দর করে এটার সাথে এটা গুণ করে দিবা। গুণ করে দিলে কি হবে জানো, একটা দশমিক দেখো 9.8 এর সাথে তুমি যখন 10 গুণ করতেছো এই দশমিকটা, তাহলে কি হচ্ছে, উঠে যাচ্ছে। তাহলে কি হচ্ছে বলো তো ভাইয়া, 98 হয়ে যাচ্ছে। 98/2 মানে হলো 49। আর তুমি যদি এখন কাটাকাটি করতে 5, তাহলে 9.8 এর সাথে আবার 5 তোমাকে আলাদা করে গুণ করে কষ্ট করে বের করা লাগতো। কথা কি বুঝতে পারছো? এই কাজগুলো করা যাবে না। তোমাকে কি করতে হবে, জাস্ট লক্ষ্য করবা যে কি লক্ষ্য করবা, সেটা হলো কি, এই যে 9.8 বা এরকম যখন দশমিকের জিনিস থাকে, তার সাথে যদি আমার হলো কি 10, 100, 1000 এগুলো থাকে, এটার সাথে একটা গুণ করে দিবা, তাহলেই শেষ হয়ে যায়। তাহলে অ্যান্সার কত, 49। পরীক্ষা আসবে ভাইয়া। এরপরে আসো দেখো সেম একটা, দেখো একটা বিন্দু চার্জ থেকে 2 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রের প্রাবল্য ই হলো, তাহলে ই এর এখানে কি হয়েছে বলো তো ভাইয়া, 2 মিটার দূরত্বে, তাহলে এটা কি হবে 1/ধরলাম 4, ঠিক আছে? 1/4, 2 মিটার দূরত্ব মানে 1/r², তার মানে 1/4 ধরলাম। এরপরেরটা বলতেছে ই প্রাইম, ই প্রাইম বলতেছে কি দেখো তো, এটা কত মিটার দূরত্বে, এটা বলতেছে 1 মিটার দূরত্বে, মানে 1/1², তার মানে কত 1/1, তার মানে এটা হলো 1। ওকে ফাইন, তাহলে তুমি আমাকে বলো ভাইয়া, আমি যদি এটা তুলনা করতে চাই, ই প্রাইম বাই ই ইকুয়াল টু কি হবে 1/1/4, তাই কিনা বলো তো ভাইয়া? তাহলে ই প্রাইম ইকুয়াল টু কি হবে বলো তো ভাই, এই 4টা কি হচ্ছে উপরে চলে আসতেছে, আর এইটাকে গুণ করে দাও, তাহলে আসতেছে 4a, তার মানে 4a হলো অ্যান্সার। জাস্ট কি করলাম, জাস্ট তোমার হলো যে সবসময় মনে রাখবা যেটা ছোট মান সেটা নিচে বসাবা, যেটা বড় মান সেটা উপরে, এটা দিয়ে করলে তুমি এই যে ইজিলি তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য বের করে ফেলতে পারবা। বা এই যে বলছে কি 1 মিটার দূরত্বে তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হলো, তোমাকে জানতে চাইছে ই প্রাইমের মান, তার জন্য আমি ই প্রাইমের মান উপরে রাখছি। তোমার যেইভাবে সুবিধা হয় তুমি এটা করতে পারবা, বাট মনে রাখবা যে যেটা চাইবে সেটা উপরে রেখে, এটা জাস্ট একটা টেকনিক বলতে গেলে, এটা কোনো আলাদা কোনো নিয়ম না, ঠিক আছে? এবার আসো এইখানে আসো, খুবই ইম্পর্টেন্ট। দেখো কত জায়গায় আসছে, দেখো কত জায়গায় আসছে। কি প্রশ্নটা বলতেছে, কত তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হলে একটা ইলেকট্রন তার ওজনের সমান বল অনুভব করবে, ওজনের সমান বল অনুভব করবে। একটু আগে কি শিখেছিলাম বলো তো ভাইয়া, ওজনের সমান বল কত তড়িৎ ক্ষেত্রে প্রাবল্য হলে। তুমি আমাকে বলো ভাইয়া ই ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, এফ বাই কিউ জানো, তার মানে কি জানো এম জি বাই কিউ। ওকে ফাইন, এখন খেয়াল করে দেখো ভাইয়া, এম এর মানটা কিন্তু তুমি দেখো এখানে কে বলছে, ইলেকট্রন, ইলেকট্রনের ভরের মান কি জানো তুমি জানো, আমরা জানি কত বলো তো ভাইয়া, 9.1 × 10⁻31 কেজি, তাই কিনা বলো তো ভাইয়া? এবং ইলেকট্রনের আধানের মানও তুমি জানো কত বলো তো ভাইয়া, 1.6 × 10⁻−19 কুলম্ব, তাই কিনা বলো তো ভাইয়া? তাই তো, তাহলে এটাই বসাই দিবা। দেখো 9.1 × 10⁻31 কেজি ডিভাইডেড বাই 9.8, আর কি আছে বলো তো ভাইয়া 1.6 × 10⁻19 কুলম্ব। এখন এটা ক্যালকুলেশন কিভাবে করবা, দেখো কিভাবে করতে হবে। দেখো তোমাকে আমি কি বলছি, মাইনাস যেটা থাকবে এটাকে উপরে পাঠিয়ে দিবা, তাহলে কি আসতেছে 9.1 × 9.8 × 10⁻31 কি হবে বলো তো ভাইয়া, ইন্টু 10⁻19,
ডিভাইডেড বাই 1.6, তাই কি না? ওকে ফাইন, এরকম আসলো। এখন এরকম আসার পরে কি হবে খেয়াল করে দেখো ভাইয়া, এখান থেকে ক্যালকুলেশন করে কত আসতেছে দেখো, 31 মানে কত -12, তার মানে আসতেছে কত 9.1 ইন্টু 9 টু দি পাওয়ার 8, আর এটা কি আছে 1.6 ইন্টু কত আসতেছে 10 টু দি পাওয়ার -12। এখন তুমি আমাকে বলো ভাইয়া, তুমি অপশনগুলোর দিকে তাকাবা, খুব ঠান্ডা মাথায় এগুলো মানে এমসিকিউ আসলে তোমাদের সলিউশন করতে হবে এমন না, তোমাকে সলিউশন এক লাইন করতে হবে, অপশনের দিকে এক লাইন তাকাতে হবে, কোনটার সাথে কোনটা খাপ খেয়ে যায় তুমি বুঝতেও পারবে না। এখন তুমি আমার দিকে তাকাও, বলো তো ভাইয়া এইখানের মধ্যে যে 10 এর পাওয়ারগুলো আছে, এই পাওয়ারটার কাছাকাছি কোনটা আছে? অবশ্যই -11, আর কোনোটা কি আছে? নাই, একটা হলো 19, একটা হলো 31, কারণ এইটা যখন কাটাকাটি করব আমার একটা 10 বাইর হয়ে যাবে। দেখো কাটাকাটি করলে একটা 10 বাইর করতে পারবো, তখন এটা হয়ে যাবে কি 10 টু দি পাওয়ার -11। বুঝতে পারছো? কারণ উপরে মানটা বড় আছে, তার জন্য তুমি দেখেই এটা বলে দিতে পারবে এইটা। আর তুমি যদি করতে যাও তাহলে তো তোমার ভাইয়া, তাহলে দেখো কারা আগে থাকবে, যারা বুদ্ধিমান, যারা কি, যারা এই জিনিসগুলা খুব সুন্দর করে স্মার্ট ভাবে হ্যান্ডেল করতে পারে, তারাই আগে থাকবে। ওকে ওকে, সেম টাইপের কোশ্চেন দেখো সাস্টে আসছে, পার্থক্যটা কি জানো? একটু আগের অপশনগুলোতে কি ছিল -11 -19 এরকম, কেন জানো? কারণ হলো যে এই এগুলো এটাতে ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, কিন্তু তুমি দেখো সাস্টের ভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায়। এখানে অপশনগুলো দেখো, এখন তুমি আমাকে বলো, এই অপশনগুলো দেখো, তার মানে তোমাকে ক্যালকুলেটর ক্লিক করতে এগুলো ইজিলি পেয়ে যাবে, এই জন্য এত কাছাকাছি রাখছে। বুঝতে পারছো? তার মানে ক্যালকুলেটর না থাকলেও তারা জানে যে কিভাবে অপশনগুলো রাখতে হয়, কিভাবে স্টুডেন্টদেরকে চিন্তা করতে হবে। ওকে ফাইন, এই জন্য দুইটা প্রশ্ন পাশাপাশি রাখছি। এবার বলতেছি কি দেখো, তড়িৎ বিভবের মধ্যে আসছি, প্লাস কিউ চার্জ হতে দূরের কোনো বিন্দুতে তড়িৎ বিভবের প্রকাশ কোনটি? তড়িৎ বিভবের ক্ষেত্রে মনে রাখবা যে ভি ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, ডব্লিউ বাই কিউ। তার মানে কি ডব্লিউ ইকুয়াল টু কি জানো বলো তো ভাইয়া, ভি কিউ। ওকে ফাইন, ওকে একটা জিনিস আমরা কি জানলাম, এটা হলো কি ওই যে মানে আমরা যদি কোনো চার্জকে বা আদানকে যখন কি করতে হয় বলতো ভাইয়া, তো ক্ষেত্রে আনতে হয় যে পরিমাণ কাজ সম্পাদিত হয়, সেটাকে আমরা কি বলি, বিভব বলে থাকি। তাহলে এখানের মধ্যে খেয়াল করে দেখো, ভি এর জন্য আরেকটা সূত্র কি, ভি ইকুয়াল টু 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। ঠিক আছে ভাইয়া, এটা হলো আমাদের সূত্র। যদি এটাকে আমাদের বলা হয়, কি বলা হয় বলো তো ভাইয়া, আমাদের যদি এখানে বলা হয়, কি বলা হয় দেখো, যদি বলা হয় এটাকে ভেক্টর রূপে প্রকাশ করতে, তাহলে কি হবে 4 পাই এপসাইলন নট কিউ আর ভেক্টর বাই আর স্কয়ার। ঠিক আছে, ওকে, একটা আর ভেক্টর উপরে দিলাম, একটা আর দিয়ে গুণ করলাম। আর যদি এটাকে একক জানতে চাই তাহলে জুল পার কি হবে বলো তো ভাইয়া, কুলম হবে, মানে জুল পার কুলম। ওকে ফাইন, এতটুকু আমরা শিখে গেলাম। তাহলে আসো দেখি এখানে কি বলছে, তড়িৎ বিভবকে প্রকাশের মাধ্যম কি 1/4 পাই এপসাইলন নট কিউ বাই আর। দেখছো ডিরেক্ট সূত্র আমাদের। ঠিক আছে, এরপরে প্রশ্নটা বলছে তড়িৎ বিভবের মাত্রা সমীকরণ কত? দেখো আমরা একটু আগে সূত্রটা কি শিখছিলাম, ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ। তাহলে ডব্লিউ কি ছিল বলো তো ভাইয়া, ডব্লিউ হলো কাজ, কাজের কাজ কি জানি বলো তো ভাইয়া, ডব্লিউ ইকুয়াল টু কি ছিল, এফএস। মনে আছে তোমাদের, ডব্লিউ ইকুয়াল টু এফএস বাই কি আছে বলো তো ভাইয়া, কিউ আছে, তাই কিনা বলো তো ভাইয়া, এফএস আর কি আছে বলো তো ভাইয়া, কিউ আছে। এখন তোমাকে কিসের জন্য জানতে চাইছে, তোমাকে জানতে চাইছে তড়িৎ কি বলো তো ভাইয়া, তড়িৎ বিভবটা জানতে চাইছে। এখন তোমরা আমাকে বলো ভাইয়া, এফ মানে কি বলো তো ভাইয়া, এফ মানে কি, এফ মানে হলো যে তোমার হলো যে এম এ মানে কি এল টি ইনভার্স 2, এম এর কারণে এম, আর এর মানে কি ত্বরণের জন্য আমরা কি জানি এল টি ইনভার্স 2। জাস্ট এগুলো একটু মনে রাখা না। ত্বরণকে আমরা কিভাবে লিখতে পারি বলো তো ভাইয়া, বেগ বাই কি লিখতে পারি বলো তো ভাইয়া, বেগ বাই সময় লিখতে পারি। তাহলে বেগ কত আছে বলো তো ভাইয়া, বেগকে আমরা আবার কি লিখতে পারি বলো তো ভাইয়া, সরণ বাই সময় লিখতে পারি, ডিভাইডেড বাই সময়, তাই কিনা বলো তো ভাইয়া। এখন এটাকে ডিরেক্ট তাহলে কি হয়, সরণ বাই আর সময়টা নিচে চলে আসলে সময় স্কয়ার। আর মনে রাখবা সরণের জন্য আমরা এল ইউজ করি, আর সময়ের জন্য আমরা টি ইউজ করি, মানে এল টি ইনভার্স 2। বুঝতে পারছো, এখান থেকে ত্বরণটা আসছে, তার মানে এম এল টি ইনভার্স 2। আর এখানে এসটা কি হবে, এস এর জন্য আমরা একটু আগে শিখেলাম যে একটা এল হবে। ঠিক আছে, কিউ মানে কি বলতো ভাইয়া, কিউ মানে এই যে একটু মনে রাখবা যে আইটি, কিউ কে ইকুয়াল টু কি বলতে পারি আমরা, আইটি বলতে পারি। তাহলে এখান থেকে কিউ ইকুয়াল টু আইটি, এটা কোথায় শিখবো আমরা, যখন তো চলো তো পড়বো তখন এটা শিখবো। তার মানে আই এর একক কি দেখো, কারণ কিউ এর জন্য আমরা কি জানি না বলো তো ভাইয়া, আমরা মাত্রা জানি না, তার জন্য আমরা এইভাবে দেখো এম এল স্কয়ার টি ইনভার্স 2, আর আই তো আছে আর টি একটা দিলাম এক্সট্রা করে। তাহলে এখানে কি আসতেছে দেখো তো, এম এল স্কয়ার আই ইনভার্স 1 আর টি ইনভার্স 2। এটাই হলো কি, এটাই হলো আমাদের কি বলতো ভাইয়া তড়িৎ বিভবের মাত্রা, এম এল স্কয়ার আই ইনভার্স টি ইনভার্স 2। দেখো তো কোন অপশনটা, এম এল স্কয়ার আই ইনভার্স টি ইনভার্স 2। ও এখানে একটা মনে আই ইনভার্স দেয় নাই। ওকে বুঝতে পারছো, এটাই হলো উত্তর, আশা করি বুঝতে পারছো। ওকে ওকে, এবার আসো আদান ও বিভবের গুণফল কত? আদান আর বিভব বলো তো ভাইয়া, ভি ইকুয়াল টু কি শিখছিলাম, ডব্লিউ বাই কিউ, আর ডব্লিউ ইকুয়াল টু কি জানি ভি কিউ। আদান আর বিভবের গুণফলটা কি একটা বলতো ভাইয়া, কাজের এককটা কি বলতো ভাইয়া, জুল।
বুঝতে পারছো? আধান এবং বিভবের গুণফলের একক কি? জুল। এবার আসো ভাইয়া, বলতেছি কি দুটি বিন্দুর মধ্যে বিভব পার্থক্য কত দেওয়া আছে? 3.43 কিলো ভোল্ট। তার মানে কি ভি এর মানটা কত দেওয়া আছে? 3.43 কিলো ভোল্টকে আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আসবে কত? আসবে হলো তোমার হলো যে 34343, এই যে এত, ঠিক আছে, এত ভোল্ট। ঠিক আছে, এখন বলতেছে যে এদের এক বিন্দু থেকে অপর বিন্দুতে নিতে 10 মাইক্রোকুলম। 10 কত কুলম বলছে? মাইক্রোকুলম। মাইক্রোকুলম মানে কি? দেখো কিউ এর মান বলছে 10 মাইক্রোকুলম, এটাকে আমরা লিখতে পারি 9 × 10⁻6 কুলম। ওকে, এখন বলছে কৃত কাজ কত, তাহলে ভি ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? সরি, ডব্লিউ ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? ভি কিউ হবে। ভি এর মানটা কত? 3400, দেখো 3430 বা আমরা এটাকে বলতে পারি কি, হ্যাঁ 3430, আর এখানে আছে 9 × 10⁻6, 9 × 10⁻6, তাই কিনা বলো তো ভাইয়া? ওকে, এইটুকু যদি থাকে, এখন তুমি আমাকে বলো ভাইয়া এই 10⁻6 কে আমি কি করতে পারি বলো তো ভাইয়া? নিচে নিয়ে আসতে পারি। নিচে নিয়ে আসতে পারি কেন? এই যে দেখো 10⁻6 এটা দিয়ে করার জন্য। এখন দেখো একটা 10 এখান থেকে কাটা যাচ্ছে আর এখান থেকে একটা 0 কাটা যাচ্ছে, তাহলে এখানে থাকতেছে কি 10⁵, তার মানে এখানে থাকতেছে কি 343 × 9 আর 10⁵, তাই কিনা বলো তো ভাইয়া? এরকম তো থাকতেছে। এখন এইটা গুণ করার পরে তুমি আমাকে বলো ভাইয়া কত আসতেছে। দেখো তো ভাইয়া 343 × 9, 3 নং 27 7 হাতে রইল কত? 2, 4 নং 36 7 2 কত? 38 8 হাতে রইল কত? 3, আর হলো 3 নং 27 7 3 কত? 30। এটাকে তুমি কি করতেছো? একটা কত 1 2 3 4 5 দিয়ে ভাগ করতেছো। তাহলে তুমি দেখো ভাইয়া এইখানে যদি দশমিকটা আনতে চাও, দেখো এই 3 ঘরের জন্য এইখানে দশমিকটা আসতেছে, 4 ঘরের জন্য এইখানে দশমিকটা আসতেছে, আর 5 ঘরের জন্য কি হবে? 0.0333087, তাই কিনা বলো তো ভাইয়া? এরকমই তো মানটা, এরকমই তো মানটা। এখন এইখানের মধ্যে কোনো অপশনে নাই। আমার কথা কি বুঝতে পারছো? মানে এখানের মধ্যে কোনো অপশনে উত্তর না। আশা করি বুঝতে পারছো। আর যদি আমার ভুল হয় ক্যালকুলেশনে, অবশ্যই তোমরা কি করবে বলো তো ভাইয়া? আমাদের একটা গ্রুপ আছে ম্যাসন একাডেমি বা ম্যাসন এইচএসসি এন্ড অ্যাডমিশন, ওই গ্রুপের মধ্যে পোস্ট করলেই হবে, আমি তাহলে কারেকশন বলে দিব। ঠিক আছে, ওকে ওকে। এবার আসো ভাইয়া ধারকের ক্ষেত্রে, এখানে আমাদের মনে রাখবো যে ধারক এবং আমাদের কি রোধের ক্ষেত্রে একে অপরের উল্টা হিসেবে কাজ করে। কিরকম উল্টা হিসেবে কাজ করে? এখান থেকে কিছু জিনিস আগে একটু বেসিক জিনিসগুলো একটু শিখে আসি। এই স্লাইডটার দিকে একটু তাকাও, এই স্লাইডটা থেকে একটু শিখে আসলে আমার জন্য সুবিধা হবে। যেমন ধরো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে মনে রাখবা, ধারকের ক্ষেত্রে কি জিনিসটা দেখো, ধারকের ক্ষেত্রে জিনিসটা হলো কি, আমরা কি জানি সি ইকুয়াল টু সমান্তরালের ক্ষেত্রে দেখো এপসাইলন নট এ কে বাই ডি। ঠিক আছে ভাইয়া, এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, জাস্ট এখান থেকে একটা জিনিস খেয়াল করে দেখো, এই যে দেখো সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে সি এর সাথে কি বলতো ভাইয়া? ক্ষেত্রফলের সম্পর্ক কি? সমানুপাতিক আছে। আবার দেখো সি এর সাথে তোমরা দেখো কিসের, দেখো এই যে ডি দূরত্বের সম্পর্ক কি? ব্যস্তানুপাতিক। তুমি যদি ঠিক একটু খেয়াল করে দেখো গোলকের ক্ষেত্রে, আবার দেখো এইখানের মধ্যে গোলকের ক্ষেত্রে কি হবে? ধারকটা কি হবে? 4πε0 r। মুখস্থ রাখতে হবে কোনটা ক্ষেত্রে কোনটা। আমাদের কিন্তু সমান্তরাল গোলক দুইটাই আসে, তার মানে এখান থেকে কি মনে রাখবা? সি সমানুপাতিক আর। দেখো সমান্তরালের ক্ষেত্রে কি হলো বলতো ভাইয়া? দূরত্বের সম্পর্ক ব্যস্তানুপাতিক, আর এখানে আবার দেখো গোলকের ক্ষেত্রে দূরত্বের সম্পর্ক কি? সমানুপাতিক। একটু মাথায় রাখবে এগুলা। এরপরে যদি একটু খেয়াল করে দেখো আমাদের এখান থেকে এরপরে যে জিনিসটা লাগে, তুমি একটু খেয়াল করে দেখো, জাস্ট একটা জিনিস মনে রাখবা যে ধরো C1 C2, ধরো এই যে দেখো সমান্তরাল নিচ্ছি, ঠিক আছে, ওকে। এই যে একটা আছে কি C1, একটা আছে C2। এখন এরা যখন সমান্তরাল অবস্থায় থাকবে তুমি সব সময় মনে রাখবা এখানে সমান্তরালের ক্ষেত্রে CP ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? C1 + C2, C1 + C2, মানে শ্রেণীর মতো কাজ করবে। আর যখন শ্রেণীতে থাকবে জাস্ট খেয়াল করে দেখো, যখন শ্রেণীতে থাকবে C1 C2 হলে কি হবে? 1/CS ইকুয়াল টু কি হবে? 1/C1 + 1/C2, তাই কিনা বলো তো ভাইয়া? এইটুকু তো ক্লিয়ার। এইটুকু যদি ক্লিয়ার হয় একটু খেয়াল করে দেখো 1/CS ইকুয়াল টু কি ছিল? 1/C1 + 1/C2। এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি কি হয়? C1 C2 ডিভাইডেড বাই C1 + C2, তাই কিনা? লসাগু করলাম। এখন খেয়াল করে দেখো এটা কি ছিল? 1/CS। এখন আমরা এটাকে কি করতে পারি? CS উল্টা করে দিতে পারি। তাহলে কি আসবে? খেয়াল করে দেখো তো কি আসবে? C1 C2 ডিভাইডেড বাই C1 + C2, তাই কিনা বলো তো ভাইয়া?
এই যে জিনিসটা আসছে, এই যে জিনিসটা আসছে, এটা কি? এটা হলো কি, ধরো যে আদান দুইটা দেওয়া আছে, এরা কি অবস্থায় আছে? এরা উপরে গুণ অবস্থায় আছে, আর নিচে কি করে দিবা? যোগ করে দিবা। তাহলে তুমি কি পেয়ে যাবা বলো তো ভাইয়া? শ্রেণীর ক্ষেত্রে কি পেয়ে যাবা? মানটা পেয়ে যাবা। যদি একাধিক থাকতো তাহলে একাধিক গুণ করতে হইতো। আমার কথাই বুঝতে, মানে এটা জাস্ট দুইটা আদানের ক্ষেত্রে জাস্ট এইভাবে তোমরা কি করবা? মনে রাখলে ইজিলি হবে, ইজিলি হবে। জাস্ট দুইটার ক্ষেত্রে এই যে এরকম শর্টকাটটা মনে রাখবা। যখন দুইটা, তোমার হলো যে দুইটা আদান নিয়ে কাজ করতে পারবে, ম্যাক্সিমাম আমাদের দুইটা আদান নিয়ে কাজ করতে বলা হয়, C1 C2 ডিভাইডেড বাই C1 প্লাস C2। ঠিক আছে, ক্লিয়ার? এই জিনিসটা যদি ক্লিয়ার হয়ে থাকে, আরো কিছু জিনিস একটু ক্লিয়ার হয়ে যাও। এখান থেকে খেয়াল করে দেখো, যদি ভাইয়া যদি এমন হইতো যে দুইটা আদানি সমান, মানে C1 C2 এই দুইটা আদানি সমান, তাহলে আমি ধরে নিচ্ছি যে এদের আদান কি C আছে, তাহলে কি হইতো বলতো ভাইয়া? CS ইকুয়াল টু কি হইতো? C1 এর জায়গায় C হইতো, C2 এর জায়গায় C হইতো, C প্লাস C হইতো, তাই কিনা বলতো ভাইয়া? C স্কয়ার বাই 2C আসতো, তাহলে CC কাটাকাটি হয়ে কি হইতো? C বাই 2 হইতো। তার মানে CS ইকুয়াল টু কি হইতো বলতো ভাইয়া? CS ইকুয়াল টু কি হইতো? C বাই 2। তার মানে মনে রাখবা কি, ধরো এখানে আদান কয়টা ছিল বলতো ভাইয়া? দুইটা। যে সংখ্যাটা আছে, যে সংখ্যাটা আছে, এই আদানের মানটা দিয়ে সেই সংখ্যা দিয়ে ভাগ করলে তুমি কি পেয়ে যাবে বলতো ভাইয়া? তুমি পেয়ে যাবে কি? তোমার হলো যে শ্রেণীতে তোমার কিসের মান বলতো ভাইয়া? শ্রেণীর ক্ষেত্রে তোমার ধারকের মান কত আছে। কিন্তু তুমি যদি একটু বলো সিপির ক্ষেত্রে, দেখো সিপি কি ছিল বলতো ভাইয়া? এই যে দেখো, সিপি ইকুয়াল টু C1 প্লাস C2। যখন সম আদান হবে, সম আদান মানে আদান দুইটার মান সমান, তখন কি হবে? সিপি ইকুয়াল টু কি হবে? C1 আর C2 এর জায়গায় C প্লাস C হবে, যেটা আদান দুইটা সমান, তাহলে কি হবে? 2C। তার মানে মনে রাখবা যে এই যে এখানে যেটা আছে, এই 2টা কি বলতো ভাইয়া? সংখ্যা, মানে n, যেগুলো যে কয়টা বলবে NC। যদি বলা হয় যে 5টি সমতুল্য আদানকে কি সমান্তরালে তুমি কি করছো বলতো ভাই? 5 কুলুম দিয়ে কি করছো বলতো ভাইয়া? সংযোগ করে দিস, তখন কি হবে বলতো ভাইয়া? এই যে n এর মানটা কত হবে? 5 হবে, আর C এর মানটা বসাই দিবা। আবার এখানে যদি শ্রেণীতে বলতো তাহলে C এর মানটা বসাইতে, আর n এর মানটা কত হইতো? 5 হইতো। আশা করি বুঝতে পারছো। আচ্ছা, এইটুকু যদি বুঝতে পারো, এবার আরেকটু আসো, লাস্ট একটা জিনিস দেখো। যদি এখানে বলতো যে সিপি আর সিএস এর অনুপাত কত, দেখো সিপি এর কি পাইছি? NC, আর সিএস পাইছি কি? C বাই n, তাই কিনা? তাহলে এটা যদি খেয়াল করে দেখো, এই যে দেখো একটু এটাকে কি করতে পারি, এটাকে দেখো সিপি বাই সিএস ইকুয়াল টু কি হবে বলো তো ভাইয়া? n স্কয়ার, n টা উপরে চলে গেছে, C বাই C, তার মানে কাটাকাটি, তার মানে সিপি বাই সিএস ইকুয়াল টু কি হবে? n স্কয়ার। তাহলে সিপি দেখো তাহলে কি হবে? সিপি ইজ টু সিএস ইকুয়াল টু কি হবে? n স্কয়ার ইজ টু 1। বুঝতে পারছো? তার মানে এখান থেকে কি জিনিসটা মনে রাখবা? এখান থেকে মনে রাখবা যে এই যে সিপি কি ছিল বলতো ভাইয়া? সমান্তরাল। আর সিএস কি ছিল বলতো ভাইয়া? শ্রেণী। আর তাদের ক্ষেত্রে মনে রাখবা যে n এর যে সংখ্যাটা যদি বলা হয় কখনো, এরকম যদি বলে দেয়, এই যে খেয়াল করে দেখো, এরকম যদি বলে দেয় যে তোমাকে, যে কি বলে দেয় বলতো ভাইয়া? এই যে ধরো এরকম বললো, ধরো কেমন বললো? এরকম বললো, এরকম যে nটি ধারক থাকলে সমান্তরাল শ্রেণীতে সংযোগ করা হলে দুটি সমবায়ের অনুপাত কত, তাহলে কি হবে? n স্কয়ার ইজ টু 1 হবে। আশা করি n স্কয়ার অনুপাত 1 হবে। আশা করি এটা বুঝতে পারছো। তাহলে চলো এবার আমরা সকল ধরনের কোশ্চেনগুলো সলভ করতে পারবো। কি কি কোশ্চেন আমি দেখি একটু, ক্লাসটা আদৌ ঠিকভাবে চলতেছে কিনা। সংক্ষেপে দেখো, এখানে আমাদের 4 মাইক্রোফ্যারাডের 4টি ধারক সংযোগ করা হলে তাদের সমতুল্য ধারকত্ব কত হবে বলতো ভাইয়া? যখন এরা কি বলতো ভাইয়া? এরা হলো সমান, তাহলে এদেরকে কি করলাম বলতো ভাইয়া? সিরিজে, দেখো ধারক সিরিজে সংযোগ করা হলে তাদের সমতুল্য ধারক কত হবে? যেহেতু 4টা ধারক কিসে বলতো ভাইয়া? সিরিজে সংযোগ করা হয়েছে, তুমি বলো তো ভাইয়া এখানে সমান্তরাল নাকি শ্রেণী? যদি এখানে মনে উল্লেখ করা নাই, তাহলে তোমাকে কি করতে হবে? জাস্ট একটু মনে রাখতে হবে যে জাস্ট ধরো এটা বললাও যে শ্রেণী সিরিজে ধরো ধারকটা কি করছে? সংযোগ করা হয়েছে। তাহলে এখানে কি হবে বলতো ভাইয়া? জাস্ট তোমার কাজ কি? একদম ইজি। আমরা কি শিখেছিলাম বলতো ভাইয়া? সিএস ইকুয়াল টু কি শিখেছিলাম? 4 এর মানটা বসাবা মাইক্রোফ্যারাডে, আর সেই সংখ্যাটা বসাবা নিচে n, তার মানে 4 কাটাকাটি, তার মানে 1 মাইক্রোফ্যারাডে। বুঝতে পারছো বিষয়টা? আর যদি এখানে বলতো সমান্তরাল, তাহলে কি হইতো? সিপি ইকুয়াল টু কি ছিল? NC, তাই না? n, তার মানে n এর মানটা কত? 4, আর এখানে 4 মাইক্রোফ্যারাডে বসাইতে, তার মানে 16 হইতো তখন। বুঝতে পারছো? এরপর দেখো, কোনো পরিবাহকের বিভব বি বাড়াতে আদানের প্রয়োজন হলে তাহলে এখানে আমাদের সিপির পরিবাহকের ধারকত্ব কত? এটা তোমাদের জন্য আমি কি দিব বলো তো ভাইয়া? ASW দিব না, SW না, তোমরা কমেন্টে জানাও, দেখি কে কি জানাইতে পারো, কমেন্ট বক্সে জানাবা। এটা কোথায়? এটা হলো তোমাদের জন্য কমেন্ট বক্সের জন্য রেখে দিচ্ছি, দেখি কে কি উত্তর জানাতে পারে। ঠিক আছে, ওকে। এবার দেখো ভাইয়া, এখানে এগুলো সব শিখালাম, এখানে এগুলো শিখলাম। ধরো 3টা ধারকের ধারকতা যথাক্রমে 1 2 3 সিরিজে সংযোগ করা হলে এর সমতুল্য, এই কি বলছে? 1 2 3 সিরিজে সংযোগ করা হয়েছে, তাহলে 1 বাই সিএস ইকুয়াল টু কি হবে? 1 বাই 1 প্লাস 1 বাই 2 প্লাস 1 বাই 3, তাই কিনা বলতো ভাইয়া? যদি এটা করো তাহলে আসতেছে 6, তাহলে আসতেছে 3, এখানে আসতেছে কত? সরি এখানে আসতেছে কত? দেখো 6 আর এখানে আসতেছে 3, আর এখানে আসতেছে 2, তার মানে কি 11 বাই 6 কি ছিল? 1 বাই সিএস। তাহলে সিএসটাকে উল্টা করে দিলে কি হবে? 6 বাই 11 হবে, 6 বাই 11 মাইক্রোফ্যারাডে। বুঝতে পারছো?
ওকে, এরপর দেখো ভাইয়া সেম টাইপের কোশ্চেন, সমতুল্য ধারকত্ব কত, গোলাকার ধারকত্ব তার, দেখো গোলাকার ধারকত্ব তার ব্যাসার্ধের কি ছিল বলো তো ভাইয়া, সি ইকুয়াল টু ছিল 4 পাই এপসাইলন নট আর ছিল। তার মানে কি এখানে গোলাকারের ক্ষেত্রে কি ছিল বলো তো ভাইয়া, সমানুপাতিক। কিসের বলো তো ভাইয়া, এই যে ব্যাসের কোনটা, ব্যাসের সমানুপাতিক কোথায় আছে, এই যে দেখো ব্যাসের সমানুপাতিক ডিরেক্ট। এরপর দেখো একটা পরিবাহকের বিভব 8 ভোল্ট করা হলে পরিবাহক প্রদানকৃত চার্জের মান কত, এগুলো তো আমি করাইছি, এটা আর করানোর কিছু নেই। ওকে, এই হলো ওভারঅল কি বলো তো ভাইয়া, ওভারঅল আজকের স্থির তড়িতের ক্লাসটা। আশা করি যে এই পুরো ক্লাসটা যদি কেউ করে তাহলে তার স্থির তড়িতের সকল টপিকগুলো নিয়ে একটা ভালো একটা আইডিয়া হবে, ইম্পর্টেন্ট যতগুলো টপিক আছে আমার ভালো একটা আউটপুট আসবে। তোমরা যদি বুঝতে পারো সবকিছু তাহলে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা যে ক্লাসটা কেমন লাগছে। আর একটা হলো যে যারা আমাদের ভার্সিটি বেস 2.0 যুক্ত হতে চাও বা আমাদের ক্লাসগুলো পছন্দ করো বা ভালো লাগে যে ভার্সিটি অ্যাডমিশনের জন্য যেই প্যাটার্নে পড়ানো দরকার সেটা আমরা কন্টিনিউ করতেছি, তাহলে তোমরা অবশ্যই তোমরা জানো যে আমাদের অলরেডি অনেকগুলো ক্লাস হয়ে গেছে, তাও এখনো আমাদের ক্লাসগুলো সব গুছানো আছে। যদি কেউ আগ্রহী থাকো এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিলে তোমরা ভর্তি হতে পারবে। জাস্ট ভর্তি এখানে মেসেজ দিয়ে বাকি বিস্তারিত জানতে পারবে। আমাদের ভার্সিটি বেস 2.0 অলরেডি 2টা রুটিন প্রায় শেষের দিকে চলে আসছে, মানে প্রায় তোমার 15-16টা ক্লাস হয়ে গেছে। আমাদের টার্গেট হচ্ছে খুব দ্রুত ক্লাসগুলো শেষ করে দেওয়া ডিসেম্বরে 2 বা 3 তারিখের মধ্যে। আশা করি সবাই ক্লাসটা এনজয় করছো, ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।